আজকের ক্লাসে আমরা যেটা যেটা পড়বো সেটা হচ্ছে চিজেল পড়বো আর ভাইস পড়বো। তো চিজেল জিনিসটা কি তোমরা কম বেশি হয়তো অনেকেই দেখেছো। এটা আমি ঠিক 2D ডায়াগ্রাম ড্র করে তোমাদেরকে দেখাতে পারবো না, মানে বোঝাতে পারবো না। আমি একটা ছেলে স্যার ছবি দেখাবো। বাংলা ছেলে চিজেলের যদি একটা ছবি দেখাই তাহলে হয়তো তোমাদের কাছে ব্যাপারটা একটা এইভাবে চিজেল। আশা করি এবারে সবাই বুঝতে পারছো ঠিক কোন জিনিসটার কথা আমি বলছি। এই ধরনের একটা জিনিসের কথা বলছি। এর সামনের দিকে দেখো ব্লেডের মতন আছে। এবারে এটাকে দিয়ে আরেকটা জিনিস দেখায়, ডায়াগ্রাম। অনেকটা এই ছবিটা তোমাদেরকে দেখায়, তাহলে এটা বুঝতে পারছো যে একটা চিজেলকে প্রথমেটা হচ্ছে সামনে থেকে দেখা হয়েছে, মানে এই ভাগটা দেখা হয়েছে, আর এইটা পাশ থেকে দেখা হয়েছে, মানে এটা ফ্রন্ট ভিউ আর এটা সাইড ভিউ। এটুকু তো বুঝতে পারছো এই যে এই ছবিটার মধ্যে কোনটাকে কোন ভিউ আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখো স্যার যখন যখন আমরা টেকনিক্যাল লাইনে তোমরা যেহেতু চলে এসেছো, তো তোমাদের ইমাজিনেশন পাওয়ার ক্লিয়ার করতে হবে। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং অলরেডি তোমরা পড়ছো, তো যে কোনো জিনিস তোমাদের ঘরের সামনে যা কিছু জিনিস থাকবে, সামনে বল থেকে শুরু করে থালা বাটি, কলম পেন, সব জিনিসকে নিয়ে তোমাকে ভাবতে হবে যে এটা সামনে, মানে এটার ফ্রন্ট ভিউ কী হতে পারে, এটার টপ ভিউ কী হতে পারে, এটার সাইড ভিউ, মানে এটাকে সামনে থেকে দেখলে। তো আমরা সব 3D জিনিস ইউজ করি, মানে 3 ডাইমেনশনাল জিনিস। যে বল একটা 3D জিনিস, তোমরা যে জিনিসগুলো ইউজ করছো ওগুলো 3D জিনিস, কিন্তু আমরা 3D জিনিস তো আর খাতায় আঁকতে পারি না, আমরা খাতায় ড্র করতে পারি 2D জিনিস, মানে 2 ডাইমেনশনাল জিনিস। তাহলে যে কোনো 3D জিনিসকে 2D ভাবে যদি আমরা খাতায় ড্র করতে চাই, ঠিক কীরকম দেখতে পাবো সেইটা কিন্তু নিজেদের ইমাজিনেশনের মাধ্যমে সবসময় কল্পনা করতে হবে। যত কল্পনা করতে পারবে, যত ইমাজিনেশন ক্রিয়েট করতে পারবে, ক্লিয়ার করতে পারবে, তত তোমাদেরই সুবিধা। যে চিজেলটা বললেই যেন তোমাদের মাথায় এরকম দুটো ছবি চলে আসে। যদি চলে আসে তাহলে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ 3টে জায়গার নাম দেখতে পাচ্ছ একদম উপরে, মানে যেই জায়গাটায় দিয়ে কাজ হয় না, মানে যে জায়গাটা একদম হ্যান্ডেলের সাথে অ্যাটাচ হয়ে থাকে, সেই জায়গাটাকে কী বলছে, আর সেই জায়গাটাকে বলা হচ্ছে হেড। আর মাঝখানে যে পোর্শনটা থাকে ওটাকে বডি বলে, আর ঠিক যেই পয়েন্টটা দিয়ে আমরা কাট করি সেটাকে আমাদের কী বলা হচ্ছে, পয়েন্ট বলা হচ্ছে, আর কিছুই বলা হচ্ছে না। তাহলে সোজা ভাষায় তো চিজেলের যে 3টে পার্ট আছে সেই পার্টটা সম্পর্কে কিন্তু তোমরা এখানেই জানতে পেরে গেলে। আমি যদি নাও লিখে দিই তোমাদের কাছে তখনই ক্লিয়ার, কিন্তু তার আগে তোমাদেরকে বলি এই চিজেলটা কী কাজ করে, কী মেটেরিয়ালের তৈরি, সেগুলোও তো আমাদের জানা দরকার, কেননা ওগুলো থেকে আমাদের হামেশাই প্রশ্ন আসে। তো চলে আসি প্রথমে, এই যে চিজেল কী কাজ করে। তো তোমাদের কি মনে হয় চিজেল আমরা কখন ইউজ করে থাকি? চিপিং করতে না, সবার আগে তো বলো চিজেল একটা কি ধরনের টুল? আমরা বিভিন্ন স্যার টাইপের কাটিং টুল, টুল অবশ্যই কাটিং টুল, কাটিং কেননা টুল এটা, হ্যাঁ। কাটিং টুল এবারে এটুকুনও ঠিক বলেছে যে চিপিংয়ের ক্ষেত্রে চিজেল ইউজ করে। তো চিপিং কি, তো চিপিং কি সেটা তোমাদেরকে জানতে হবে। চিপিং হচ্ছে, চিপিং ইজ অ্যান অপারেশন in which extra material is removed by a hammer and a chisel। তাহলে কি বলা হচ্ছে না, চিপিং একটা প্রসেস, যদি এরকম কোনো মেটাল থাকে আর এর উপরে যদি একটা কোনো এরকম এক্সট্রা আনওয়ান্টেড সারফেস থাকে বা এক্সট্রা মেটেরিয়াল থাকে, এটাকে যদি আমি চিপিং করতে চাই তাহলে কি করব না, এইখানে আমি একটা চিজেলকে এভাবে রাখবো, চিজেলকে রেখে এখানে আমি হ্যামারিং করব। কিভাবে হ্যামারিং করব না, এটা ধরে নাও হ্যামার, এটা দিয়ে আমরা যদি হ্যামারিং করি তাহলে এই পোর্শনটা কেটে বেরিয়ে চলে আসবে। তো এটাকে বলা হচ্ছে চিপিং প্রসিডিওর। তো চিপিংয়ের 3টা পার্ট আমরা জানলাম। এই যে উপরে যে পোর্শনটা থাকে সেটাকে বলা হয় হেড, এটাকে বলা হয় পয়েন্ট, আর এটাকে বলা হয় পয়েন্ট বডি।
পয়েন্ট বা স্যার কাটিং এজ বললেও চলে। কাটিং এজ বললেও চলে, এইটাকে এই যে এই জিনিসটাকে বলে কাটিং এজ, এটা দিয়ে কাটে। যদি পাশ থেকে দেখি তাহলে এটাকে পয়েন্ট বলবো, আর সামনে থেকে দেখলে এটাকে কাটিং এজ বলবো। তো এই হচ্ছে চিপিং, তাহলে মেনলি চিপিংয়ের কাজে লাগে। চিপিং একটা ধরতে পারো মেশিন, এই কী প্রসেস ওটাকে বলে, সারফেসটাকে সারফেস রাফনেসটাকে স্মুথ ফিনিশিং প্রসেস হয়। এটা হচ্ছে এক ধরনের ফিনিশিং প্রসেস যেখানে এক্সট্রা মেটেরিয়ালকে রিমুভ করা হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা ইউজ করা হয়। তো কিসের তৈরি, মেটেরিয়ালটাও জেনে নিই, এটা কিসের তৈরি। আশা করি এখন যদি আমি কোনো মেটেরিয়ালের নাম বলি তোমাদের সেই মেটেরিয়ালের সম্পর্কে বেসিক একটা আইডিয়া হয়ে গেছে, কেননা আমরা মেটালের ক্লাস অলরেডি করে নিয়েছি। যারা যারা করনি, যে WCS এর ক্লাসগুলো অবশ্যই করবে, না হলে কিন্তু এই মেটাল সম্পর্কে একটা মানে ব্রিফ আইডিয়া কিন্তু তৈরি হবে না। সারা জীবন এই একটা মাথায় খটকা থাকবে যে এই জিনিসটা কী, বা এই জিনিসটা কেন এলো, এটা কি হয়ে গেল, এটা কিন্তু খটকা রয়েই যাবে। তাহলে আমি লিখতে পারি ইট ইজ মেড অফ হাই কার্বন স্টিল। আমরা দেখেছি বেশিরভাগ টুল হাই কার্বন স্টিল বা হাই স্টিল টুল স্টিলের তৈরি। অ্যান্ড ক্রোম অর ভ্যানাডিয়াম, ভ্যানাডিয়াম আর ক্রোমিয়ামের সংকেতটা বলো তো। ক্রোম মানে ক্রোমিয়াম আর স্যার ভ্যানাডিয়াম ইয়ে আর স্যার ক্রোমিয়াম সিআর। হ্যাঁ, সিআর ক্রোমিয়াম, আর বিএ ভ্যানাডিয়াম স্টিল দিয়ে তৈরি, ঠিক আছে। আর অবশ্যই যে আমাদের যে কাটিং এজটা থাকবে সেটাকে কি করতে হবে, প্রত্যেক, টেম্পারিং। অবশ্যই কাটিং এজ আর হার্ডেন্ড অ্যান্ড, সরি স্পেলিংটা ভুল লিখলাম, হার্ডেন্ড অ্যান্ড টেম্পার্ড। আমরা দেখেছি সব কাটিং এজগুলোকেই হার্ডেন্ড অ্যান্ড টেম্পারিং করা থাকে, যেটাকে হার্ডেন্ড অ্যান্ড টেম্পারেন্ট আমরা বলি। তাহলে এবারে যদি আমি চলে আসি পার্টে, পার্টগুলো কি আর আমি আলাদা করে লিখিয়ে দেবো না, এখানেই বুঝতে পারছো যে পার্টগুলো কী কী। একটা পার্ট, দুটো পার্ট, তিনটা পার্ট, মানে এটা 3.1 ধরতে পারো, এটা 3.2 ধরতে পারো। তো তিনটা মেনলি পার্ট আছে। কাটিং এজ আর নাকি স্যার এটা? হ্যাঁ, কাটিং এজ আর হার্ডেন্ড অ্যান্ড টেম্পার্ড। ঠিক আছে স্যার, বোঝা গেছে। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এবারে চলে আসি আমরা কিসে না, টাইপস অফ চিজেলে। কত ধরনের চিজেলের টাইপ হয়। CHICHIACLS চিজেলস। আচ্ছা, এক হচ্ছে ফ্ল্যাট চিজেল। দেখো 3D ছবি তো আমি প্রত্যেকটাই আঁকতে পারবো না, তবে প্রত্যেকটা ছবি তোমাদেরকে দেখিয়ে দেবো। ক্রস কাট চিজেল, তিনি হচ্ছে ডায়মন্ড পয়েন্ট চিজেল, পেপ চিজেল, আছে হচ্ছে রাউন্ড চিজেল। তো এই 5 ধরনের চিজেল হয়, তার মধ্যে আমরা একটা একটা করে জানবো। যেটা ফ্ল্যাট চিজেল, মানে এতক্ষণ ধরে আমরা যেই ছবিটা দেখে এসেছি ওটা এক ধরনের ফ্ল্যাট চিজেলই বলতে পারবো। ওটা কিসের ক্ষেত্রে না, কোনো একটা লার্জ ফ্ল্যাট সারফেসে যদি এক্সট্রা মেটালকে রিমুভ করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু মানে চিপিং করতে হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে ফ্ল্যাট চিজেল ইউজ করতে হবে। এখানে তো আর এক্সট্রা কিছু বলার মতন বা লেখার মতন নেই, কেননা ফ্ল্যাট চিজেলের ছবি আমরা সবাই দেখে নিয়েছি অলরেডি, আর জানিও এখানে আর কি লিখবো, তবুও আমি লিখে দিচ্ছি হালকা করে একটা ইনফরমেশান। সেটা হচ্ছে used to remove material from
লার্জ ফ্ল্যাট সারফেসেস অলসো, যদি আরও লিখে দিই, মানে আরেকটা জিনিস, আরেকটা কি করে না, রিমুভিং এক্সট্রা মেটাল ফ্রম এ ওয়েল্ডিং জয়েন্ট। যদি তোমরা কেউ ওয়েল্ডিং করেছো বা ওয়েল্ডিং করা দেখেছো, দেখবে যখন ওয়েল্ডিং করে নেওয়া হয়, এরকম দুটো প্লেটের মাঝে যখন ওয়েল্ডিং করে নেওয়া হয়, করে নেওয়ার পরে একটা হাতুড়ি দিয়ে এটার উপরে মারতে থাকে, হ্যামারিং করতে থাকে, মানে চিজেল দিয়ে তার উপরে হ্যামারিং করে। তো ওটাও একটা চিপিং প্রসেস, ওই চিপিংটাও কিন্তু ফ্ল্যাট চিজেল দিয়েই করা হয়ে থাকে। আচ্ছা, তারপরে চলে আসি ক্রস কাট চিজেল। ক্রস কাট চিজেলের ছবি একটা তোমাদেরকে দেখাই, তাহলে একটু ক্লিয়ার হবে। আচ্ছা, এই ছবিটা দেখে তোমাদের কি মনে হচ্ছে যে এই একটা জায়গাতেই সব ছবি আছে? এটা হলো আমি সবগুলো দেখিয়ে দিতে পারবো। দেখো ক্রস কাট চিজেল কোনটা, এই যে এই জিনিসটা। আচ্ছা, এটার আরেকটা ভালো ছবি দেখাই, তাহলে যদি বোঝা যায়। আপাতত এটা দেখো, এটা দেখেছো? গুড মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং। আচ্ছা, এটা দেখেছো ছবিটা কীরকম আছে? যদি আমি তোমাদেরকে এখানে দেখাই, তীরের মতো আছে এবারে, হ্যাঁ, তীরের হয়তো মতো। তীরের মতন আছে, যে এরকম করে এসে ঠিক এরকম হয়ে যাচ্ছে, তাই না? তো এখন তোমাদের মনে হবে যে স্যার ওইটার আর এটার মধ্যে পার্থক্যটা কী ছিল, যে কেন এটা আমরা ইউজ করছি, যে এইটা দিয়েও তো আমাদের কাজ হয়েই যাচ্ছিল এরকমভাবে, যেটা ছিল আমাদের কাছে ফ্ল্যাট দিয়ে। তো এইটা কোথায় ইউজ করব, এইটা কোথায় ইউজ করব, তোমাদের মনে হতেই পারে। তো তোমাদের কি মনে হচ্ছে যে এটা কোথায় ইউজ করা যেতে পারে? কোন জায়গায় এইটাকে দিয়ে আমাদের চিসেল বা চিপিং করা যেতে পারে? বলো বলো, তো তখন আমি এখানে লিখছি, তারপরে তো বলেই দিচ্ছি। তোমাদের কি মনে হয়? তো যেখানে ভি শেপের মতো থাকবে কাটিংটা। অবশ্যই, মানে যেখানে স্লট কাটা থাকবে, যেখানে স্লট কাটা থাকবে বা কিউএস থাকবে সেখানে। যেমন ধরো যদি এরকম একটা বডি থাকে আর সেই বডিতে এরকম কোনো একটা ভি কাটা আছে, ঠিক আছে, মানে এখানে স্লোপ কাটা আছে, এখানে স্লোপ কাটা আছে। তো এই স্লোপের মধ্যে দিয়ে যদি তোমাদেরকে চিপিং করতে হয়, বা স্লট কাটা আছে, যদি আরেকটু ছবিটা ভালো করে আঁকি তাহলে বলতে পারো এইরকম টাইপের যদি কোনো জায়গা থাকে, বুঝতে পারছো অনেকটা, যে এখানে একটা স্লট কাটা আছে, এরকম টাইপের স্লট কাটা আছে, মাঝখানে স্লট আছে। তো এই স্লটগুলোকে যদি আমি চিপিং করতে চাই, সেখানে কিন্তু আমাদের ক্রস কাট চিজেল হেল্প করবে। এবারে চলে আসি, তারপরে কি আছে, ডায়মন্ড কাট চিজেল। ডায়মন্ড কাট চিজেলটার ছবি একটু আগে দেখিয়েছিলাম, আবার দেখাচ্ছি। এর কি স্পেশাল জিনিস আছে, না এটা কোথায় ইউজ করা হয়, না used for leveling material in the corner। কীরকম ব্যাপারটা, না এটা যদি দেখাই তাহলে কোথায় গেল চিজেলের ছবিগুলো, এই যে দেখো ডায়মন্ড কাটের শেপটা দেখো, ডায়মন্ড কাট চিজেলের শেপটা দেখো। এই যে প্রথমের যেটা আছে, এটা একটু বড়ো করছি। আচ্ছা, যদি এটাতেও বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে এখানে কি আছে, হ্যাঁ এটাতেও দেখো, এই যে উপরে সবার উপরে কোথায় গেল, হ্যাঁ এই যে এই ছবিটা, বোঝা গেছে? দেখতে পেয়েছো কেমন দেখতে? না দেখতে পেয়েছো তো বলো, আবার দেখাচ্ছি ভালো করে স্যার দেখো। আরেকবার দেখান একটু বড়। হ্যাঁ দেখাই হ্যাঁ স্যার একবার। হ্যাঁ, এই দেখো ডায়মন্ড পয়েন্ট চিজেল।
এটা কি বলেছে না, এটা যদি কোনো কর্নারে মানে তোমার কাছে একটা রেক্টাঙ্গুলার বডি আছে, রেক্টাঙ্গেলের কর্নারে যদি কোনো এক্সট্রা মেটেরিয়াল থাকে, সেই মেটেরিয়ালটাকে রিমুভ করার জন্য ডায়মন্ড পয়েন্ট চিজেল ইউজ করা হয়। বোঝা গেছে? তাহলে তাহলে একবার সব ছবিগুলো একসাথে স্ক্রিনশট নেবো একটা। স্ক্রিনশট নিয়ে কী হবে? তো এটা তো হলো ডায়মন্ড শেপ। আচ্ছা, তারপরে একবার ছবিগুলো তোমাদেরকে আরও সব দেখিয়ে দিই। ওয়েব চিজেল, ওয়েব চিজেলের ছবি এখানে কি আছে? ওয়েব চিজেল, এই যে দেখো এখানে যদি একটা প্রেজেন্টেশন স্লাইড আছে, এখানে এটা থেকে তোমরা বুঝতে পারবে যে এই চিজেলটা ঠিক কীরকম হচ্ছে না। এই টাইপের দেখতে যদি পাশাপাশি দুটো হোল থাকে, সেপারেটিং মেটালস আফটার দ্য চেন ড্রিলিং। তো এই যে দুটো চেন ড্রিলিং মানে হচ্ছে পরপর ড্রিলিং করা আছে। এই পরপর ড্রিলিং করার সময় যদি দুটো মেটালকে মানে করার পরে যদি আমাদেরকে দুটো মেটালকে আলাদা করতে হয়, সেই জায়গায় আমরা কি করি না ওয়েব চিজেলকে ইউজ করে থাকি। আচ্ছা, আরও যদি ওয়েব চিজেলের ছবি দেখি, আর এটা দেখো, এটা ডায়মন্ড কাট সিজেল, এই যে এরকম শেপের হয়। বললাম না যে কর্নারগুলোকে কাজ করে, দেখো দুটো স্লাইড যেখানে মিশে গেছে, এই ছবিটা দেখো ওয়েব ডায়মন্ড কাট পয়েন্ট চিজেলের কাজটা বুঝতে পারবে। দুটো প্লেট যেখানে মিশেছে, এখানে কি একটা কর্নার তৈরি হয়েছে। তোমার ঘরের দুটো মানে উপরের একটা দেওয়াল আর একটা দেওয়াল যেখানে মিশেছে, সেখানে একটা কর্নার তৈরি হয়েছে। ওই কর্নারে যদি আমাকে চিজেলিং করতে হয়, সেখানে এই ডায়মন্ড পয়েন্ট চিজেলটা আমরা ইউজ করব। আর এটা বললাম যেটা ওয়েব চিজেলটা, ওয়েব চিজেলটা এভাবে ইউজ হয়। আর একটা কি বলেছি না হাফ রাউন্ড চিজেল, হাফ রাউন্ডটাও দেখিয়ে দিই। হাফ রাউন্ড চিজেল, মানে এটাই দেখো, এটার যে 3 নাম্বারটা, এটা হচ্ছে হাফ রাউন্ড ডিজেল, এই চিজেল। এটা কীভাবে কাজ করে বলে তোমাদের মনে হচ্ছে না যদি কোথাও? স্যার, হ্যাঁ বলো। স্যার এই ছবিটা স্যার বুঝতে পারছি না, আগেরটা বুঝতে পারছিলাম। আচ্ছা, আগেরটা বুঝতে পারছিলে, ঠিক আছে আগেরটা দেখাচ্ছি। হাফ রাউন্ড চিজেল মানে এর চিজেলের যে ব্লেডটা আছে না, এটা হালকা কার্ভ আছে। এই ছবিতে স্যার তোমরা বেকানো। দেখলে বুঝতে পারবে না, হ্যাঁ হালকা বেঁকানো আছে, ঠিক বাঁকানো, আমিও বেঁকানো বলতেছি, হালকা বাঁকানো আছে। ওর ফলে কি হয় না, যদি কোথাও তোমার থাকে কার্ভ স্লট থাকে, মানে আমি ছবিটা তোমাদেরকে দেখাই, যদি কোথাও এরকম জায়গা থাকে যে এরকম একটা মেটাল আছে, তো এর এই পোর্শনগুলোকে যদি কাট করতে হয়, এখানে যদি কোনো এক্সট্রা মেটাল থাকে, কিংবা এখানে যদি কোনো এক্সট্রা মেটাল থাকে, কিংবা ধরে নাও ইউ টাইপের স্লট কাটা থাকে এটা। এরকম যদি থাকে, তো সেইখানে যদি থাকে এরকম টাইপের কিছু আছে, এইখানে তোমাকে করতে হবে চিজেলিং মানে চিপিং করতে হবে। তো সেই ক্ষেত্রে হাফ রাউন্ড চিজেলকে ইউজ করা হয়। এখানে যেটা মনে রাখার বিষয় যে ছবি দিয়ে দেয়, দিয়ে বলে এটা কী ধরনের চিজেল, তার জন্য ছবি শেপগুলো মনে রাখতে হয়। আর হচ্ছে কাজ, এই দুটো থেকেই কোশ্চেন আসে তোমাদের, ডাইরেক্ট ছবি দিয়ে প্রশ্ন আসবে, না হলে এ দিয়ে প্রশ্ন আসবে। ইউজড আফটার চেন ড্রিলিং ফর সেপারেটিং মেটাল। এই লাইনটা হয়তো অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে, ভাবনার কিছু নেই, আমরা এরপরেই ড্রিল করবো, তখন তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ইউজড ফর কাটিং কাট স্লট, আর আচ্ছা,
এতদূর অবধি আশা করি অসুবিধা নেই। এবারে যদি আমরা তোমাকে এরপরে আমরা প্রত্যেকটা টুলের ক্ষেত্রে যেটা পড়ছিলাম এখানেও সেটা পড়বো, সেটা হচ্ছে স্পেসিফিকেশান। দোকানে গেলে কি বলে স্পেসিফাই করবে, বা একটা চিজেলকে চেনার জন্য কী কী স্পেসিফিকেশানের দরকার। প্রথম তো তোমরা জানতে পারবে কি টাইপের, দ্বিতীয়ত লেন্থ, 3 হচ্ছে সরি 3 হচ্ছে উইডথ অফ কাটিং এন্ড, কাটিং এন্ডটা কতটা চওড়া আছে সেইটা দিয়ে বলতে হবে আমাকে, আমার এরকম কাটিং এন্ডের চাই। আর 4 নম্বরে বলতে পারো ক্রস সেকশন অফ বডি, বডি ক্রস সেকশন দিয়ে। আর জেনারেলি চিজেলের লেন্থ হয় নর্মাল লেন্থ, এটাও জেনে রাখা দরকার, কত না 150 থেকে 400 মিলিমিটার পর্যন্ত। কীরকম কাটিং এজ দরকার তার উপরে ডিপেন্ড করে, কাটিং এজের কাটিং এন্ডের উইডথের উপরে ডিপেন্ড করে, কিন্তু অনেক রকমের চিজেল হয় আর আমরা আমাদের ইউজের জন্য সেই ধরনের একে ইউজ করে থাকি। এবারে তোমাদেরকে 2-3টা জিনিস খুব ভালোভাবে জানতে হবে বা বুঝতে হবে, যেটা তোমাদের শুধুমাত্র আজকের ক্লাসে নয়, এর পরের সব ক্লাসেই কাজে লাগবে। মানে খুবই ইম্পর্টেন্ট জিনিস, আর তোমাদেরকে খুব ধৈর্য দিয়ে ভালো করে বুঝতে হবে। ট্রেনিংয়ে কাজে লাগবে, এরপরে যখন হায়ার স্টাডি করতে যাবে তখনও কাজে লাগবে। সেটা বোঝার আগে তোমাদেরকে আমি বলি যে অ্যাকচুয়ালি চিজেলটা মানে কোনো জায়গায় চিপিং কীরকমভাবে হয়, ঠিক আছে? কি কালার ইউজ হয়ে যাচ্ছে, অন্য কালার ব্ল্যাক। দেখো, যদি তুমি এটাকে একটা নর্মাল চিজেল ভেবে নাও, এটাকে যদি একটা নর্মাল চিজেল ভেবে নাও আর এটাকে যদি তুমি একটা মেটাল ভেবে নাও, তো অ্যাকচুয়ালি কি হয় না, এক মিনিট আর একটু ভালো করে দেখার চেষ্টা করি। যে আমরা দুটো জিনিসের মধ্যে পার্থক্যটা দেখো, এটা অনেকটা উঁচু আছে আর এটা একটা নিচু আছে, তো আমাকে কি করতে হবে না, এটাকে সমান করতে হবে। তো সমান করতে গেলে কি করছি না, এক ধার থেকে আমি এটাকে চিপিংটা শুরু করছি, যে এই পজিশনটা থেকে কেটে কেটে আসছি আর উপরের দিকে কি উঠে যাচ্ছে না, এই যে এই জিনিসটার ছালটা কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে। মানে বলতে পারো এই যে এই মেটালটাকে এখানে যে একটা হালকা, এই যে এখানে যে মেটালটা ছিল সেটা এই মেটালটা, অপারেশনটা বোঝা গেছে তো? এইখানে আমরা হ্যামারিং করছি, এখানে আমরা যদি হ্যামারিং করি, এই হ্যামারটা দিয়ে যদি এটার উপরে মারি, তাহলে এই ছালটাকে মানে এর উপরে যে মেটেরিয়ালটা গেছে ওটাকে চিপ করে তুলে দিচ্ছি। এটা হচ্ছে চিপিং প্রসেস, মানে এইভাবে চিপ করা হয়। এই প্রসেসটা কি বোঝা গেছে? তো একটা জিনিস যদি তোমরা খেয়াল করে দেখে থাকো, বা খেয়াল অবশ্যই করেছো, আমি বললেই তোমাদের মাথায় সেটা চলে আসবে, যে এই টুলের সাথে কিন্তু এই মেটালটা একটা অ্যাঙ্গেল তৈরি করে আছে। তার মানে আমি বলতে চাচ্ছি, যদি এই চিজেলের এটা যদি সেন্টার লাইন হয়, এটা যদি সেন্টার লাইন হয় আর এটা যদি তোমার
একটা হরাইজন্টাল লাইন থাকে, তাহলে এইটা একটা অ্যাঙ্গেল করে আছে, কি করে নেই, এটাকে কি করে আছে না ইনক্লাইন্ড করা আছে। তাহলে আমি বলতে পারি এটা কারেন্ট ইনক্লাইন অ্যাঙ্গেল, মানে যেই পজিশনে এটাকে কাটছে এটা হচ্ছে কারেন্ট, মানে নর্মাল ইনক্লিনেশন বা ইনক্লাইন করে আছে। এটাকে যদি আমি আর একটু ভালো ভাষায় বলি তাহলে এটাকে বলা হয় ইনক্লিনেশন। কেননা ইনক্লাইন মানে ইনক্লাইন করা আছে, মানে হেলানো আছে, তো এটাকে বলা হচ্ছে ইনক্লিনেশন। তো এই ইনক্লিনেশন জিনিসটার সাথে সাথে আরও কিছু অ্যাঙ্গেল তোমাদেরকে মনে রাখতে হবে, তার জন্য আমি একটা ছবি আঁকবো, আর তার সাথে সাথে বেশ কিছু তোমাদেরকে অ্যাঙ্গেল বলবো, তোমাদেরকে কিন্তু সেগুলো মনে রাখতেই হবে, মানে অবশ্যই মনে রাখতে হবে, খুবই ইম্পর্ট্যান্ট। তো আর এটা শুধুমাত্র আজকে যেটা পড়াচ্ছি এটা একটা জিনিসের বেসিক, যেটা তোমরা এখন তো তোমাদের কাজে লাগবেই, তার সাথে সাথে তোমরা যারা পরে আরও স্টাডি করতে যাবে তাদেরকে এটা নিয়ে অনেক পড়তে হয়, অনেক, মানে ডিপ্লোমাতেও অনেক থাকে, আর বিটেকে তো পুরো একটা সাবজেক্ট থাকে শুধু এটার উপরে। এটা মানে তার একটা একদম ছোট অংশ বলতে পারো। হ্যালো, হ্যাঁ বলো। বলছি আমাদের অফলাইনে কেউ ক্লাস আছে কি? হ্যাঁ অবশ্যই আসছে, অনেকে আসছে। এমডি থেকে কেউ আছে কি? হ্যাঁ আসছে তো, দু তিনজন এসেছিলো, তোমাদের অফলাইনে ক্লাস শুরু হয়ে গিয়েছিল, অফলাইনে ক্লাসে আসবে। শুরু হয়ে গিয়েছে? আরে যাকে বাবা, ফোন করছি ও এখন তো হচ্ছে, আমরা যাই। আমি বলে দেই, ও হচ্ছে তোমাদের সিনিয়র, মানে পুরনো এমডি স্টুডেন্ট। হ্যাঁ, তোমরা, তোমাদের ক্লাস শুরু হয়নি, আমি ওকে বলছি। ও হচ্ছে আমাদের মানে পুরনো এমডি স্টুডেন্ট, তোমাদের সিনিয়র ব্যাচ। তো ওকে বলছি তোমাদের ক্লাস শুরু হয় কিন্তু। পুণ্যের দুপুরে ফার্স্ট ইয়ার আছে, মানে নতুন আচ্ছা, ফার্স্ট ইয়ার। হ্যাঁ আমি নামগুলোই চিনতে পারছি যে এগুলোকে আমি আগে দেখিনি, নতুন ইয়ার প্রথম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মাইকটা বন্ধ করো, ক্লাসটা রেকর্ড হচ্ছে, আচ্ছা, শুধু কথা বলবে। আচ্ছা, এরা তো শুনে আনন্দ পেয়ে যাবে না, যে ক্লাস হচ্ছে, আমরা কালকেই চলে যাবো, কিন্তু ওদের তো হচ্ছে না। দাঁড়াও দাঁড়াও একটু, আর বলছি স্যার আমাদের এক্সামটা কি হবে? এক্সাম যখন হবে জানানো হবে, আর কি করবো বলো, আমরাও জানি না তো, যবে আমি যদি বলে দেবে বোর্ড তবেই না, আমরা আমার জানি, একটা বছর প্রায় লস চলে গেল। কি আর করা যাবে। তোমার শুধু নয়, সবারই হচ্ছে লস। একটু দাঁড়াও, এই ছবিটা এখানে ভালো করে আঁকি, তোমাদেরকে বোঝাতেও পারবো না, তোমরাও বুঝতে পারবো না, ছবিটা অনেকটা ভালো করে আঁকতে হবে। আচ্ছা, মোটামুটি একটু বুঝে যাচ্ছে, একটু প্রবলেম হলেও তোমাদেরকে একটু কষ্ট করে বুঝে নিতে হবে, তোমরা আশা করি এতে আরও ভালো ছবিটা আঁকতে পারবে। তো আমি এখানে যেটা আঁকতে চেয়েছি যে একটা চিজেল এই কর্নারটায় যদি থাকে তাহলে কি কি হতে পারে, আমি সেটা আঁকার চেষ্টা করেছি। এবার এটাকে এখন শুরু করে দিয়ে দেখাই তোমাদেরকে। এখানে কতগুলো অ্যাঙ্গেল তৈরি হচ্ছে আমাদেরকে সেটা দেখতে হবে। দেখো, এটা হচ্ছে এই কালো কালারের, যেটা কালোই আছে তো বুঝতে পারছি না, মানে মাঝখানে যেটা সেন্টার লাইন আছে, এই কালারটা, এই লাইনটার সাথে
এটা তো চিজেলের সেন্টার লাইন, এটার সাথে এইটা যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, এর যে হরাইজন্টাল লাইনের সাথে চিজেলের সেন্টার লাইনের যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, এই অ্যাঙ্গেলটাকে কী অ্যাঙ্গেল বলে? না, এটাকে বলা হয়, বলো, এক্ষুনি বললাম তো, অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন। অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন মানে ইনক্লিনেশন অ্যাঙ্গেল বলা হয়। আর দেখো এই যে এই দুধারটা, এই যে নীল কালারের যে লাইন দুটো টেনেছি, এটা কি হচ্ছে? এর যে কাটিং এজ, মানে হচ্ছে এটা হচ্ছে ওর কাটিং এজ, তারপরে এভাবে চলে গেছে। কিন্তু এই দুটো লাইনকে যদি আমি এরকম সোজা করে টেনে দিই, মানে এর যে কাটিং এজগুলো, এই কাটিং এজগুলোকে যদি আমি লম্বা করে বাড়াতে থাকি, মানে এটার সাথে যদি আমি এভাবে বাড়াতে থাকি, তাহলে কি হবে না, এটা এটা যদি হরাইজন্টাল লাইন হয়, আচ্ছা আর একটু ভালো করে এখানে দেখাই, এই জায়গাটা, এটা হচ্ছে তোমার নর্মাল চিজেল, আর এটা তোমার হরাইজন্টাল লাইন। তো এই দুটো ইনক্লাইন পার্সনকে যদি আমি, মানে কাটিং এজকে যদি আমি বাড়াতে থাকি, তাহলে দেখো এই ধারে এটা একটা অ্যাঙ্গেল তৈরি করছে, তার মানে হচ্ছে এই কাটিং এজটা এটার সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করছে, আর এই কাটিং এজটা এটার সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করেছে। এটা বোঝা গেছে তো, এই অ্যাঙ্গেলটা কোনটা আর মানে এই অ্যাঙ্গেলটা? স্যার একটা এক্স অ্যাক্সিসের সাথে একটা ওয়াই হ্যাঁ, অ্যাক্সিসের একটা সাথে। এক্স অ্যাক্সিসের সাথে একটা কাটিং এজ অ্যাঙ্গেল তৈরি করছে, আর একটা ওয়াই অ্যাক্সিসের সাথে একটা কাটিং এজ তৈরি করেছে। এটা বোঝা গেছে? হ্যাঁ কি না বলো? হ্যালো হ্যাঁ বলো। স্যার, আমি একটু বাইরে আছি, ক্লাস থেকে বার হবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুনতে পাচ্ছি না এখানে আর কি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে বাকিটা বলো। এটা বোঝা গেছে তো? এতদূর অবধি বোঝা গেছে? হ্যাঁ, তাহলে কিন্তু আর আর এটুকুন বোঝা যাচ্ছে যে এই টুলের কোন পাশটা দিয়ে কাটছে, এটা দিয়ে কাটছে না এটা দিয়ে কাটছে। যদি এটা মেটাল হয় আর এখানে যদি এই টুলটা থাকে, তাহলে কোন পাশটা দিয়ে কাটা হচ্ছে? উপরের দিকটা দিয়ে না নিচের দিকটা দিয়ে? নিচের দিক দিয়ে। অবশ্যই ওপরের দিকটা দিয়ে। নিচের দিকটা দিয়ে কেন কাটবে? এ তো হচ্ছে কীভাবে কাজ করছে দেখো, এইভাবে এইভাবে কাজ করছে, এইভাবে। এই যে উপরের পোর্শনটা এটার উপর দিক দিয়ে চলে যাচ্ছে, তো উপরের পোর্শনটা এখানে আঘাত করছে, করলে মেটালটা উপরের দিকে উঠে বেরিয়ে যাচ্ছে। তাহলে কি এই উপরের স্লাইডটার উপর দিক দিয়ে মেটালটা চলে যাচ্ছে, স্যার তাই তো? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই পোর্শনটা কাটছে, যেই পোর্শনটা কাটবে মানে এখানে এই পোর্শনটা, তো এই যে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে বলা হয়, এটা লেখা হয় এভাবে গামা দিয়ে, এটাকে বলা হয় রেক অ্যাঙ্গেল। আমি এগুলো আবার কি আরও বলবো, আপাতত শুধু লিখিয়ে দিচ্ছি। আর এই ধারে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, এটা কিসের জন্য তৈরি হয় না, ক্লিয়ারেন্সের জন্য। এটাকে বলা হয় ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। আগে অ্যাঙ্গেলগুলো বুঝে নাও, তারপরে এগুলো সম্পর্কে আরও ডিটেলস দেবো যে কোনটাকে কোন অ্যাঙ্গেল বলে। তার নিচের অ্যাঙ্গেলটা ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল তোলা। ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল, ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। আর এর যে মাঝখানে যে অ্যাঙ্গেলটা রয়ে গেল, তার মানে বলতে পারো এই দুটোর মধ্যেকার যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে, এটাকে কিছু দিয়ে ডিনোট করা হয় না, বাট এটাকে বলা হয় পয়েন্ট অ্যাঙ্গেল। আমি এটাকে ইরেজ করি, তারপরে বলছি, তোমরা তো তখন ছবিটা আঁকো। দেখো
পয়েন্ট অ্যাঙ্গেল বলতে এটুকু আমি বুঝতে পারছি যে চিজেলের যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, মানে চিজেল যে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেটাকে বলা হচ্ছে পয়েন্ট অ্যাঙ্গেল। এবারে তোমরা আমাকে একটা কথা বলো, যদি আমাকে একটা হার্ড মেটালকে কাটতে হয়, তাহলে আমি এই কাটিং অ্যাঙ্গেলটা বেশি রাখবো না কম রাখবো? স্যার কম রাখবো। স্যার কম রাখবো। হার্ড মেটালকে কাটতে হলে বেশি রাখতে হবে তো। আমাকে বলো যে যারা বলছো স্যার কম, বেশি কেন রাখতে কম হবে। হবে আমাকে বলো। কারণ ছলকে স্যার যাবে স্যার, সিজারটা তো স্যার মানে মানে পিছলে যাবে চান্স থাকে। তুমি আমাকে বলো, আমি অ্যাঙ্গেলটা এরকম করে দিলাম, ঠিক আছে, এরকম করে দিলাম। এবারে তুমি এটা একটা হার্ড মেটালের উপরে নিয়ে যে চিপিং করছো, এই 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 এজটা কি আর ভালো থাকবে না ভেঙে যাবে? ভেঙে যাবে। স্লিপ তো পরের কথা, এটা তো ভেঙেই যাবে, এর তো সেই ক্যাপাসিটিটাই থাকবে না, না? তো আমি যখনই একটা হার্ড মেটালকে চিপিং করতে যাব, তাহলে আমাকে কি করতে হবে না, ওয়াইড পয়েন্ট কাটিং অ্যাঙ্গেল ইউজ করতে হবে। অবশ্যই যে এটা হবে সেটাকে ওয়াইড হতে হবে, মানে অনেকটা বেশি হতে হবে। আর এটার ক্ষেত্রে স্মল অ্যাঙ্গেল, যে সফট মেটালের ক্ষেত্রে। এটা বুঝতে কোনো অসুবিধা নেই। স্যার একবার বুঝান স্যার, বুঝতে আমি বলছি তোমার কাছে একটা হার্ড মেটাল আছে, তুমি ধরে নাও তোমার কাছে একটা রাবার আছে আর একটা লোহার প্লেট আছে। তুমি আমাকে বলো চিজেলের কাটিং অ্যাঙ্গেল কোনটাকে বলছি, যে এই অ্যাঙ্গেলটাকে যেটা এরকম বাইরের দিকে বেড়ে যাচ্ছিল। অ্যাকচুয়ালি চিজেলটা এটা, কিন্তু এর যে বাইরের দিকে আছে, এটাকে যে আমি সোজা করে আঁকি, নিচে আঁকছি, ধরে নাও এটা তোমার চিজেল। এর পয়েন্ট অ্যাঙ্গেল কোনটা, না এটাকে যদি বাড়িয়ে দিই লম্বা করে, তাহলে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, কিংবা এই যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে পয়েন্ট অ্যাঙ্গেল। তো আমি বলছি যে এই রাবারকে তৈরি করতে গেলে এটাকে বড় রাখতে হবে, আর কাটতে গেলে, না একটা লোহাকে কাটতে গেলে এটা বড় রাখতে হবে? যদি আমি এই রাবারের সময় এটাকে বড় রাখি, তাহলে কি লাভ, তুমি তো বেশি কেটে দেবে, কেননা এর তো তখন পাওয়ার অনেক বেশি। আর যদি আমি এই ছোটো দিয়ে এটাকে একদম ছোট করে দিলাম, দিকে এই লোহাটা কাটতে এসে, তাহলে সহজেই এর এজটা ব্রেক করে যাবে। তো আমি বলতে চাচ্ছি, যখন হার্ড মেটালের উপরে চিপিং করব, তখন আমাদের পয়েন্ট অ্যাঙ্গেলটা বেশি বড় হতে হবে, ওয়াইড হতে হবে। আর যখন সফট মেটালের উপরে চিপিং করব, তখন পয়েন্ট অ্যাঙ্গেলটাকে ছোট হতে হবে। বুঝতে কোনো অসুবিধা আছে? না স্যার এবার বুঝতে সেটাকে বুঝতে পারি। আচ্ছা, এত দূর অবধি ঠিক আছে। এবারে চলে আসি 2 নম্বরে কি আছে, রেগ অ্যাঙ্গেলটা পড়তে হবে। এবারে রেগ অ্যাঙ্গেল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কি বলছে না, এটা কি না, অ্যাঙ্গেল বিটুইন, আমি আমি তোমরা আসলে জানো এতদিনে যে আমি বিটুইনটা এভাবে লিখি, হ্যাঁ। তো এখানে এরকম যেখানে লেখা থাকবে জানবে বিটুইন লেখা আছে। বিটুইন দ্য আপার ফেস অফ দ্য, যারা সায়েন্স থেকে আসছো তারা তো এইভাবে বিটুইন লিখতে অভ্যস্ত, কিন্তু যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে এসছো তারা হয়তো এভাবে বিটুইন লেখনি কখনো, ওই জন্য বুঝতে অসুবিধা। Between the upper face of the cutting point and perpendicular to the working surface of the কাটিং ব্লেড। দেখো আমি তো একটু আগেই বলেছি যে রেক অ্যাঙ্গেলটা তোমাদের তৈরি হচ্ছে, আমি এখানে নিচে ছবি এঁকে আবার দেখাচ্ছি। এইটা পয়েন্ট অ্যাঙ্গেল ছিল, এটা তোমার পয়েন্ট অ্যাঙ্গেল ছিল, আর এইটা হচ্ছে পারপেন্ডিকুলার কাকে বলে আশা করি সবাই জানো, যে অনুভূমিকের সাথে বা ভূমির সাথে যে লম্ব করে অ্যাঙ্গেলটা টানা থাকে সেটাকে বলা হয় পারপেন্ডিকুলার। মানে এইটা যদি বেস হয় আর এইটা হবে পারপেন্ডিকুলার, মানে 90 ডিগ্রি করে যে অ্যাঙ্গেলটা থাকবে, মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। আর এইটা তোমার হচ্ছিল কাটিং অ্যাঙ্গেল বা পয়েন্ট অ্যাঙ্গেল। তো যেই ফেসটা কাটছে, দেখো লেখা আছে আপার ফেস অফ দ্য কাটিং পয়েন্ট, তো এটা কাটিং পয়েন্ট।
এই কাটিং প্লেটের আপার ফয়েস কোনটা? এটা এটা পারপেন্ডিকুলারের সাথে পারপেন্ডিকুলার কোনটা? এটা। যে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেটাকে বলা হচ্ছে রেগ অ্যাঙ্গেল। যদি না বোঝা গেছে আবার বলছি। স্যার শেষে এটা কি লিখেছেন, কাটিং ব্লেড নাকি? হ্যাঁ, ব্লেড ব্লেড মানে পারপেন্ডিকুলার টু দ্য ওয়ার্কিং সারফেস অফ দ্য কাটিং ব্লেড। মানে কাটিং ব্লেড মানে যেটা, এটা কাটিং ব্লেড, এটা এটার ওয়ার্কিং সারফেস কোনটা? এই কোন সারফেসের উপরে কাজ করছে না এই নিচের এই সারফেসের উপরে, এই সারফেসের সাথে পারপেন্ডিকুলার করে যেটা আছে। এই কথাটার মানে হচ্ছে যে কাটিং ব্লেড যেই সারফেসের কাজ করছে সেই সারফেসের সাথে পারপেন্ডিকুলার করে মানে 90 ডিগ্রি করে বা উলম্বভাবে যে লাইনটা আছে সেই লাইনটা এই কাটিং এজের আপার সারফেসের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেটাকে বলা হচ্ছে রেগ অ্যাঙ্গেল। মানে 90 নয়, যে অ্যাঙ্গেলটা তৈরি করছে। বোঝা গেল রেগ অ্যাঙ্গেল কাকে বলে? হ্যাঁ স্যার গামাটা ওটি বলছি। হ্যাঁ, গামাটা। ঠিক আছে, এবারে জানবো ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসগুলো কিন্তু। আবার আমরা এই টার্মগুলো বারবার ড্রিল যখন করবো না, এই টার্মগুলো বারবার উচ্চারণ করবো, আর তখন মানে যারা ক্লাসটা করছো না তখন বলবে স্যার যে এগুলো কি, তাদের প্রবলেম হবে। হ্যাঁ স্যার, সেদিন বললো না স্যার টিটিসিটা কি হেভিডিস। ওরকমই হবে। ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল এটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য লোয়ার ফেস of the point and the line starting from the cutting blade and touching the জব। দেখো আমি এখানে তোমাদেরকে জাস্ট লেখানোর জন্য লিখে দিলাম, তোমাদেরকে এরকম কোথাও দরকার পড়বে না যে ডেফিনেশন লেখা, কিংবা যদি কোথাও ডেফিনেশন পড়েও থাকে তুমি যদি ডেফিনেশনটা ভুলে যাও আর যদি তুমি তার পাশে এই ছবিটা এঁকে দাও, দিয়ে এটুকুন তুমি জানো যে এটা একটা কাটিং টুল, এটাকে বলে কাটিং এজ, আর কাটিং এজের আপার পোর্শনের সাথে পারপেন্ডিকুলারটা যে অ্যাঙ্গেল করে আছে সেটাকে রেগ অ্যাঙ্গেল বলে, আর লোয়ার পোর্শনের সাথে ওয়ার্কিং সারফেসটা যেই অ্যাঙ্গেল করে আছে সেটাকে বলা হচ্ছে ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। তুমি যদি এইটুকুন লিখে দিতে পারো তাহলেই তোমাকে যে কেউ নাম্বার দিয়ে দেবে বা বুঝে যাবে তুমি জানো। মানে খুব কম পরীক্ষায় হয় যেখানে মানে অ্যাকিউরেট, মানে কোথাও এরকম নয় যে বইয়ের লেখা তোমাকে লিখতে হয়, মানে আলটিমেট যে তোমার খাতা দেখবে বা পরীক্ষকরা এভাবেই তোমাকে তোমার কাছ থেকে তুমি জানো নাকি সেটা জানার চেষ্টা করো। তুমি যদি ছবিটা এঁকে এটুকুন বলতে পারো, তোমরা এখন কলেজে আসবে, আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি বাবা রেগ অ্যাঙ্গেল কাকে বলো, কেউ হয়তো মুখস্থ বলতে পারলে না, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সে যেন এই ছবিটা এঁকে দেখাতে পারো যে স্যার এটা কাটিং এজের আপার পোর্শন আর এটা পারপেন্ডিকুলার, এখানে যে অ্যাঙ্গেলটা আছে এটাকে রেগ অ্যাঙ্গেল বলে, আর এটা কাটিং এজের লোয়ার সারফেস আর এটা হচ্ছে ওয়ার্কিং সারফেস, এখানে যে অ্যাঙ্গেলটা আছে সেটাকে বলে ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। ক্লিয়ারেন্স মানে ফাঁকা, তার মানে সারফেসের সাথে যতটা পরিমাণের গ্যাপে আমাদের কাটিং টুলটা কাজ করছে সেটাকে ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল বলে। বোঝা গেল? আর এই সেন্টার লাইনটা, কাটিং এজের সেন্টার লাইনটা যে অ্যাঙ্গেল করে আছে সেটাকে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন বলে। একটু দাঁড়াও, এটা প্রচুর আওয়াজ করছে। স্যার দাঁড়াও একটু দাঁড়াও। হ্যাঁ বলো, কি বলছিলে বলো। বলছি স্যার এর টা হচ্ছে স্যার ওই লোয়ারটা হচ্ছে স্যার ক্লিয়ারেন্স। বারবার বলছি এই টুলটা দেখে কিন্তু খেয়ে যেও না, সব সময় মনে রাখবে এই কাটিং এজের ওপরে সব কিছু হচ্ছে, এইটা আর এইটা, এই একটু দূরে যে এটা কিন্তু সোজা হয়ে যায়, এইখানের সাথে কোনো সং নেই, শুধু কাটিং এজটুকুন, ওইটার ওপরেই সব কিছু। ভুলটা ওখানে হবে, নিজেরা না দেখে আঁকার চেষ্টা করবে তবে ঠিক হবে। তো এটা হলো আমার ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল হয়ে গেল। তাহলে চারটা অ্যাঙ্গেল বললাম আমরা, ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল, রেগ অ্যাঙ্গেল, পয়েন্ট অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন। এটাও লিখে রাখি, না হলে তোমরা ভুলে যাবে।
ওটা আর কি বলার দরকার পড়ে না। স্যার হ্যাঁ বলো। অ্যাঙ্গেল বিটুইন কি লিখেছে? লোয়ার ফেস। ও ঠিক আছে। তো এটা হলো 4টা অ্যাঙ্গেল আমরা পড়লাম। তো লাস্টেরটা কি লিখেছেন? ব্লেড অফ ব্লেড অফ blade and touching the jaw and touching the jaw। তো আমাদের 4টা অ্যাঙ্গেল। এবারে কি হয় না, এটা বিভিন্ন মেটালের সাথে বিভিন্ন মেটেরিয়ালের সাথে না এর সম্পর্ক আছে, যে মেটেরিয়ালের উপরে ডিপেন্ড করে এর পয়েন্ট অ্যাঙ্গেল কত হবে আর অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন কত হবে। মানে যদি ধরে নাও যদি হাই কার্বন স্টিলের কোনো মেটেরিয়াল, কাটিং মেটেরিয়াল যদি হাই কার্বন স্টিল হয়, হাই কার্বন স্টিল মানে এই যে এই মেটেরিয়ালটা যদি হাই কার্বন স্টিল হয়, তাহলে পয়েন্ট অ্যাঙ্গেল হয়ে যায় 65 ডিগ্রি আর অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন হয়ে যায় 39.5 ডিগ্রি। আবার যদি কাস্ট আয়রন হয় তাহলে পয়েন্ট অ্যাঙ্গেল হয়ে যায় 60 ডিগ্রি আর এটা হয়ে যায় 37 ডিগ্রি। আবার যদি সফট স্টিল হয় তাহলে এটা হয়ে যায় 55 ডিগ্রি আর এটা হয়ে যায় 34.5 ডিগ্রি। তো মেটেরিয়ালের হার্ডনেস যত বেশি থাকে বা যত শক্ত কাটিং টুল হয় তার পয়েন্ট অফ অ্যাঙ্গেল, পয়েন্ট অ্যাঙ্গেলও দেখো তত বেশি হচ্ছে আর অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনও বেশি হচ্ছে। কেননা আমি বলেইছিলাম যদি আমাকে একটা হার্ড মেটাল কাটতে হয় তাহলে যে টুলটা নেব সেটাও হার্ড নিতে হবে। তাহলে হার্ড টুল পাচ্ছি হাই কার্বন স্টিলে, আর হাই কার্বন স্টিল হচ্ছে পয়েন্ট অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন দেখো সবগুলোই বেশি। ঠিক আছে। ওই যে হাই কার্বন মেটালটাকে ওই সে হাই কার্বনে কাটতে পারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাই কার্বন স্টিল দিয়ে কেটে দেবে। আমাদেরকে কাটতে হয় তো নর্মাল স্টিলের হয়তো মাইল্ড স্টিল কাটতে হয়, আর হাই কার্বন স্টিল দিয়ে আমাদের ওটা তৈরি হয়। হ্যাঁ স্যার ওই জন্যই বলছি। কেটে দিতে পারবে। ও এজের উপরে না, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা তো কাটতে সাহায্য করবে। ফোর্সটা এর ফোর্স ক্যালকুলেশন আছে যে কতটা ফোর্স দিতে পারবে, কতটা নিতে পারবে, অনেক কিছু হয় এগুলো তৈরি করার সময়। এবারে তোমাদের মনে হবে স্যার এইটা তো কিছুদিন পরে অনেকবার ইউজ হয়ে যাওয়ার পরে এগুলোকে তো ভেঙে যায় কিংবা নষ্ট হয়ে যায়, তো তখন কি এই গোটা চিজেলটাকে ফেলে দেওয়া হয়? অবশ্যই ফেলে দেওয়া হয় না। কী করা হয় না, এগুলোকে গ্রাইন্ডিং করা হয়। যখন এর ওয়ার্কিং ক্যাপাসিটি কমে যায় তখন ওইগুলোকে গ্রাইন্ডিং মেশিনে যে গ্রাইন্ড করে আবার নতুন কাটিং এজ তৈরি করা হয়। সেই কাটিং এজের আমাদের দরকার অনুযায়ী কাটিং অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল অফ মানে পয়েন্ট অ্যাঙ্গেলটা আমরা সেভাবে তৈরি করি। আর অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন তো হচ্ছে আমরা কীভাবে বসাবো তার উপরে ডিপেন্ড করছে। অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনটা আমাদের হাতে থাকে আর পয়েন্ট অ্যাঙ্গেলটা যখন তৈরি হচ্ছে তার মানে ম্যানুফ্যাকচারের হাতে এটা থাকছে, আমাদের হাতে এটা থাকছে। অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন হচ্ছে আমরা যেভাবে বসাচ্ছি, এটা মেটাল আছে আমি এভাবে বসাতে পারি, এভাবেও বসাতে পারি, এভাবেও বসাতে পারি। এইটা তো অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন, তো এটা আমাদের হাতে নেই। কিন্তু পয়েন্ট অ্যাঙ্গেল মানে এই অ্যাঙ্গেলটা তো যে তৈরি করবে সে যেভাবে তৈরি করবে তার উপরে কাজ করবে। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। এবারে যে মেথডগুলো আছে কীভাবে চিপিং করা হয় সেগুলো আমি থিওরি পড়িয়ে সময় নষ্ট করবো না। তোমরা যখন কলেজে আসবে তখন মেথড আপনি বুঝতে পেরে যাবে। কী কী প্রিকোয়েশন রাখতে হয়, কী মেথড, সেগুলো তো তোমরা জানতেই পেরে যাবে। এবারে যেটা পড়াবো সেটা হচ্ছে ভাইস। এই পাতাটাই পড়াতে হবে, কেননা একটা ক্লাসের উপরেই পড়ানোর আছে, যা জায়গা আছে আরামসে হয়ে যাবে। ভাইসে তেমন কিছু নেই, শুধু ছবি দেখাবো আর জিনিসগুলোর নাম লিখে দেবো। এখানে ছবি আঁকারও কিছু নেই। আর ভাইস অনেক সহজ জিনিস, বেশি কঠিন কিছু না। ভাইস মানে স্যার কি, বাংলার নাম কি? বাংলা নাম তো বাবা আমিও জানি, ছবি দেখলে হয়তো তোমরা বাংলাটা বুঝতে পারবে। ভাইস হচ্ছে এক ধরনের হোল্ডিং ডিভাইস। হোল্ডিং ডিভাইস মানে কি, ধরতে যে সাহায্য করে তাকেই হোল্ড করা মানে হোল্ডিং ডিভাইস। চিমটা কি, চিমটা জিনিসটার মতো? দাঁড়াও আমাকে পড়াতে দাও না, তারপর তুমি বুঝে নেবে কি জিনিসটা। আমি আগে দেখিয়ে দিই, গেস করে কি লাভ। তো এটা
কি হচ্ছে না, আমি তো তোমাদেরকে অনেক ধরনের মানে বলেছি যে ফাইল দিয়ে ফাইলিং করা যায়, হ্যাকসো দিয়ে হ্যাকসোইং করা হয়, জিপিং করা হয়, এরপরে এখন আমরা রিডিং করবো, ট্যাপিং করবো, সয়িং করবো, বিভিন্ন ধরনের অপারেশনের নাম বলেছি। তো এই অপারেশনগুলো কিভাবে করা যাবে? একটা মেটাল তোমাকে আমি দিয়ে দিলাম, তুমি এই মেটালটাকে কীরকম নর্মাল রেখে দিয়ে তার উপরে যদি ফাইল করতে থাকো তো এই মেটালটা সরে যেতে পারে, চার ধারে চলে যেতে পারে। তো এই জন্য এইটাকে ধরে রাখার জন্য একটা ডিভাইসের তৈরি করা হয়েছে যেটার নাম হচ্ছে ভাইস। ভাইস কি করে না, ভাইস এরকম দুটো মেটালের মানে ওর যে সেটআপ থাকে সেটআপের মাঝে মেটালটাকে এখানে বদ্ধ করে দেয়, বদ্ধ করে দিয়ে তার উপরে আমরা সহজেই যে কোনো অপারেশন করতে পারি। একটা ছবি দেখিয়ে দিই, তাহলে তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এটাকে ইরেজ করে দিই, সরি। একটা বড় ভালো ছবি দেখো, এই দেখো এটা হচ্ছে ভাইস। কীরকম হচ্ছে না, এই যে দুটো কী হলো ঠিক হচ্ছে না কেন, এই যে এই দুটো পার্ট দেখতে পাচ্ছ যে এই দুটো জ আছে, এই দুটো জয়ের মধ্যে আমি যদি মেটালটাকে কোনো মেটালকে রেখে দিই, রেখে দিয়ে এই যে হ্যান্ডেলটা আছে এটা যদি ঘুরিয়ে দিই তাহলে এই দুটো টাইট হয়ে যায়। আচ্ছা, আরও ভালো করে যদি দেখো তাহলে এটা বুঝতে পারছো, এটার ওয়ার্কিং প্রসিডিওরটা পুরো দেখানো আছে। দেখো, যখন আমি এই হ্যান্ডেলটা ঘোরাতে থাকবো তখন কী হবে, এটা তো স্টেশনারি, এটা মানে দাঁড়িয়ে থাকবে। এই ধারের জটা, এই যে স্লাইডিং জটা আছে, এটা আমি যত ঘোরাবো এটা তত ওই ধারে ওধার মুভমেন্ট করতে পারবে। আর এর মাঝে আমি যেই মেটালটা রাখবো সেই মেটালটা ওখানে ফিক্সড হয়ে যাবে। বোঝা গেছে? হোল্ড, হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি না, বলো। কাজে বেশি ব্যবহার হয়। হোল্ড করার কাজে, যে কোনো জিনিসকে আমি বললাম না তোমাকে আমি একটা কিছু কাটতে দিয়েছি, তোমাকে আমি একটা কাঠ দিয়ে দিয়েছি, বলছি ওটাকে কাটো, তো তুমি কি করবে? তোমার দু বন্ধু দুধার থেকে ধরে থাকবে, তুমি মাঝখানে কাটবে? সেটা তো হয় না। তুমি কি করলে যে তুমি এটা তার একটা ধারকে তুমি এখানে সেট করে দিলে, আর একটা ধার বের করে রাখলে, দিয়ে যতটা দরকার সেটাকে কেটে দিলে। কিংবা কোনো একটা প্লেটের উপরে তুমি ফাইলিং করবে, তখন কি করলে না, ওই প্লেটটাকে তুমি এখানে সেট করে দিলে, সেট করে দিয়ে তার উপরে তুমি ফাইলিং করছো। বুঝতে পারছো তো? ভাইস, যখনই ভাইস বলবো তোমার মাথায় ক্লিক করবে যে হোল্ডিং ডিভাইস, মানে সে ধরতে সাহায্য করবে, কোনো জিনিসকে ক্যাচ করে রাখবে, মানে পাকড়ে রাখবে। বোঝা গেছে? হ্যাঁ বলো। স্যার একটা জল স্যার ফিক্স থাকে আর একটা হ্যাঁ, একটা স্লাইড করতে পারে। ঠিক আছে, তাহলে আমি, হ্যাঁ বলো। হ্যান্ডেলটা দিয়ে টাইট করা হয়, হ্যান্ডেলটাকে ঘোরানো হয়, এই যে দেখো এই ছবিটা দেখো, এই দুটোর মুভিং জ আর ফিক্সড জয়ের মাঝখানে রাখা হয়। আচ্ছা, ভাইস আচ্ছা, কি কিছু দেখি। এটা করুন। তোমরা বুঝতে পেরে যাবে যে কোনো জিনিস। কলেজে এলে আমাদের অনেক ইয়ে আছে, আছে বাইরে স্যার দেখিয়ে ইউটিউবে দেবে। চেক করুন স্যার। হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে তোমরা যেয়ে দেখে নেবে, সব পেয়ে যাবে। তো আমরা চলে আসছি আমাদের ক্লাসে। ভাইস বোঝাতে এতক্ষণ লাগবে বলে আমি আশা করিনি, আমি ভেবেছিলাম তোমরা আগেই বুঝে যাবে, তো সময় লেগে গেল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আর জিনিসগুলোর নাম তোমরাই আমাকে বলবে, আশা করি। পার্টসগুলোর নাম বলো এতক্ষণ দেখলে। 1 নম্বরে কী ছিল? একটা বলে দিচ্ছি, ফিক্সড জ ছিল। আর স্যার অ্যাডজাস্টেবল আচ্ছা, মুভেবল জ ছিল। হ্যান্ডেল, হ্যান্ডেল ছিল। স্যার আর কি ছিল? বডি ছিল। আমি লিখে দিচ্ছি, বাকি পার্টগুলো বলে দিচ্ছি। বাকি আর পয়েন্ট ছিল না, বলছি স্পিন্ডেল, সাথে আছে
আরও আছে, অনেক কিছু আছে, ওরকম ছোট ছোট লিখতে গেলে অনেক কিছু হবে। আমি মেন জিনিসগুলোর নাম বলে দিলাম যেগুলো তুমি এখানে দেখতে পেলে। অত স্পেসিফিক করে নাম আসবে না, তবু এখানে যেগুলো দেখতে পেলে সেইগুলোই থাকে, এইটাই সব দেখা যাচ্ছে দেখো। সরি, হার্ড জ বলতে যেটাকে আমি এখানে একটা টার্ম লিখেছি হার্ড জ বলতে এই যে ছবিটা পরিষ্কার হচ্ছে না, দেখা যাচ্ছে, এই যে হার্ড জ বলতে এই জগুলোর পাশে যেই সারফেসগুলো আটকে রাখতে সাহায্য করে ওগুলোকে হার্ড জ বলে। আর স্পিন্ডেলটা যদি আমি এটাই তোমাদেরকে স্পিন্ডেলটা দেখাতে পারবো, এই জিনিসটার নাম হচ্ছে স্পিন্ডেল, যেটার উপরে হ্যান্ডেলটা আটকে থাকে এটাকে স্পিন্ডেল বলে, ওটাকে স্পিন্ডেল বলে। তো যেগুলো দিয়েছি ওগুলো আছে, মোটামুটি তোমরা মনে রাখবে যে একটা হ্যান্ডেল থাকে, দুটো জ থাকে, একটা আর দুটো হার্ড জ থাকে, একটা স্টেশনারি জ, একটা মুভেবল জ, এই সকল জিনিসগুলো শুধু মনে রাখলেই হবে। হ্যাঁ বলো। স্যার বলছিলাম আমি একটু পঞ্চায়েত যাবো স্যার, একটু কাজ আছে স্যার, একটু লেফট করছি তাহলে বলো। স্যার। আচ্ছা, এবারে কি হচ্ছে তুমি আমাকে বলো যে এটা তো তুমি এই দুটোর মাঝে কোনো একটা মেটালকে দিয়ে দিলাম। এই ছবিটাই দেখাই, কেননা তোমরা এই ধরনের হোল্ডিং ডিভাইসই বেশি দেখতে পাবে। তো আমি তোমাদেরকে একটা জিনিস বলছি, তো দুটো প্লেটের মাঝে, দুটো জয়ের মাঝে যে ফিক্সড জ আছে সেইখানে তো একটা যে কোনো মেটালকে রাখা হবে। তো তুমি ভেবে দেখো, তুমি অনেক কষ্ট করে একটা কাঠ দিয়ে তুমি একটা কী করলে না, একটা কাঠের এরকম বডি বানালে, ছবিটা দেখাই। তুমি কি করলে না, এটা ধরে নাও, তোমার কাছে এরকম একটা কাঠ আছে, সেই কাঠের ওপরে তুমি অনেক সময় ধরে কাজ করে করে এরকম একটা ফুল আঁকলে। তো এবারে তোমার মনে হলো যে তুমি পাশগুলোকে ফাইলিং করবে, তুমি চারধারে এরকম ফুল এঁকেছো, চারধারে আঁকা আছে, তো ধারগুলোকে তুমি ফাইলিং করবে। তো তোমাকে এটা কি করতে হবে না, ভাইসে নিয়ে যেতে হবে। তো এই যে দুটো ফিক্সড জ ছিল, ওই ফিক্সড জ দুটোর মাঝে যখন তুমি এটাকে রেখে দেবে, দিয়ে হ্যান্ডেলটাকে ঘুরিয়ে ওটাকে লক করে দেবে, তখন তো এই ধারগুলো হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে না। আচ্ছা, তো আমাদের কাছে যদি একটা অলরেডি এমন মেটাল থাকে যেটা রেডি হয়ে গেছে, রেডি জব থাকে, সেই রেডি জবকে যদি আমি হোল্ড করতে চাই, তাহলে আমার কি দরকার পড়বে না, আমার তখন দরকার পড়বে একটা, এর সাথে একটা অ্যাক্সেসরিজ পাওয়া যায়। অ্যাক্সেসরিজ মানে কি, যে সাথে যেটা দেয়, যেমন আমাদের ফোনের অ্যাক্সেসরিজ হিসাবে আমাদেরকে কী দেয়, হেডফোন দেয়, চার্জার দেয়, সেরকম তোমরা বলবে স্যার এখন তো চার্জার দেয় না, এই হেডফোন দেয় না, চার্জার আর আবার আইফোনে আবার চার্জারও দেয় না। তো আচ্ছা সেগুলো আর দেয় কি, না নতুন আইফোনটাই চার্জার বন্ধ করে দিয়েছে। না, নতুনটা দেয়নি। শুধুমাত্র জাপানে না কোথায়, কোরিয়াতে মনে হয়, ওরা একদম বলেছে না হলে বিক্রি করতে দেবে না, তাই ওদেরকে দেয়, আর কাউকে দেয় না, দেবে আস্তে আস্তে। তো ভাইস অ্যাক্সেসরিজ হিসাবে একটা জিনিস থাকে যেটার নাম হচ্ছে ভাইস ক্ল্যাম্প বা সফট জ। আমরা এতক্ষণ ধরে হার্ড জ পড়েছি, এটা হচ্ছে সফট জ। এটা কী ধরনের জিনিস, এটা মানে সেরকম কিছু নয়, ওইখানে আরেকটা জ এক্সট্রা লাগানো হয়। স্যার ওটা কি মানে ভাইসের আলাদা রকম পার্ট? পার্ট একটা অ্যাক্সেসরিজ, যেমন ভাইস তো ভাইসই হয়, ফোন তোমার ফোন, হেডফোন এক্সট্রা যেরকম হয়, চার্জার যেরকম এক্সট্রা হয়, সেরকম এটা একটা এক্সট্রা পার্ট। ছবি যদি থাকে তো দেখিয়ে দিই, একটা বোঝা যাবে। মানে স্যার ওই জোটাকে আলাদা করে লাগাতে হয়? মানে ওই দুটো জয়ের মাঝে ওটাকে বস করিয়ে দেওয়া হয়, রেখে দেওয়া হয়। ও সব বুঝতে পারছি। ভাইস ক্ল্যাম্প, স্যার ওটা খুব স্যার কম বুঝতে পারছি, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, সফট মেটালের ক্ষেত্রে একটা সফট জ ওখানে রাখা হয়। এই দুটো জিনিসের এরকম টাইপের হবে, তো এই দুটোর মাঝে আরেকটা জকে রাখা হয় যেটা সফটলি হ্যান্ডেল করবে ওটাকে, সেইটাকে বলা হয় ভাইস ক্ল্যাম্প বা সফট জ।
যাতে দাগ না হয়ে যায়। যাতে না দাগ হয়ে যায়, আর তার সাথে সাথে গ্রিপও থাকে। তো এটা আচ্ছা। এবারে আমাদেরকে যেটা জানতে হবে টাইপস অফ ভাইস, এটা খুবই ইম্পর্টেন্ট, অনেক ধরনের হয়, জাস্ট ছবি দেখে নেবে, নাম মনে রাখলেই হবে, কোথায় কি ইউজ হয় সেটা জানলেই হবে। আরে বাবা, সব এক কালি হয়ে যাচ্ছে কেন, বাকি কালিগুলো গেল কোথায়? টাইপস অফ ভাইস, একে বেঞ্চ ভাইস, সবাই নাম শুনেছ। এটা বেঞ্চে সেট করা থাকে, মানে একটা বেঞ্চ থাকবে, বেঞ্চে ওটাকে ভাইসটাকে অলরেডি সেট করা থাকবে, ওই জন্য এটাকে বেঞ্চ ভাইস বলে, বা এটাকে ইঞ্জিনিয়ার ভাইস বলে, কেননা যত ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে দেখবে সব বেঞ্চ ভাইস বেশি ইউজ করা হয়। এটা কাস্ট আয়রন আর কাস্ট আয়রন স্টিলের তৈরি হয়, সব ধরনের অপারেশনই এর মধ্যে দিয়ে করা যাবে। ধরতে কাস্ট আয়রন, কাস্ট আয়রনের অ্যান্ড কাস্ট আয়রন স্টিলের তৈরি, ঠিক আছে। এটার আরেকটা নাম হচ্ছে ইঞ্জিনিয়ার ভাইস, বোঝা গেল? ছবি তো একই, হ্যাঁ বলো। বলো, শুনতে পাচ্ছি না কিন্তু, যদি কেউ কিছু বলে থাকো। আরে বলছি, দেখ, হ্যাঁ হ্যাঁ, আমি কিছু শুনতে পাচ্ছি না, যদি কেউ কিছু বলছো। স্যার ওর মাইকের প্রবলেম আছে মনে হয়। বেঞ্চ, আচ্ছা, এখানে নাম শুনেই বেশিরভাগ বোঝা যাচ্ছে। আমি আর এগুলো সবগুলো সম্পর্কে বেশিক্ষণ গল্প করে সময় নষ্ট করব না। যেগুলো বোঝা যাচ্ছে না সেগুলো অবশ্যই বলবো। যেমন কুইক রিলিজিং ভাইস, মানে এটা এমন এক ধরনের ভাইস হবে যেটা থেকে আমি জবকে সহজেই রিলিজ করতে পারবো, না বোঝার কিছু নেই। তারপর বলছে টুল মেকার ভাইস, যদি আমি একটা কোনো টুল তৈরি করতে চাই তখন যেই ধরনের ভাইস তৈরি ইউজ করব সেটাকে টুল মেকার ভাইস বলবে। হ্যান্ড ভাইস, মানে যেখানে জটাকে, যেমন আমরা নর্মাল জকে কি দিয়ে কন্ট্রোল করছিলাম, যে হ্যান্ডেল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, কিন্তু যেখানে আমরা জগুলোকে হাতের সাহায্যেই কন্ট্রোল করতে পারবো সেগুলোকে বলা হবে হ্যান্ড ভাইস, অনেকটা চিমটার মতন বলতে পারো। তারপরে যেটা আছে সুইভেল ভাইস। সুইভেল ভাইস হচ্ছে এতক্ষণ ধরে আমরা জবগুলোকে এইভাবে রাখতে চাইছিলাম, কিংবা কোনো কোনো ক্ষেত্রে এইভাবে রাখতে চাইলেও রাখতে পারছিলাম, কিন্তু যদি আমাকে কোনো ক্ষেত্রে এরকম অ্যাঙ্গেলে কোনো জবকে রাখতে হয় সেই ক্ষেত্রে কি সুইভেল ভাইসকে ইউজ করা হয়। কেননা ওতে একটা প্রোটেক্টর লাগানো থাকে, যেই প্রোটেক্টরটা ইন্ডিকেট করে দেয় যে
যেই জবটা এখানে লাগানো আছে সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তো আমাকে যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেলের কোনো একটা জব করতে হয় তখন সেখানে সুইভেল ভাইস আমি ইউজ করব। যদি ইউনিভার্সাল ভাইস কী জিনিস না, যেখানে সুইভেলের মতন মানে অ্যাঙ্গেলও মেজার করা যাবে, তার সাথে সাথে হরাইজেন্টালি ও ভাইস মানে হোল্ড করা যাবে বা অ্যাঙ্গেলেও হোল্ড করা যাবে, সেইটাকে বলা হবে ইউনিভার্সাল, মানে সব কাজই হবে। মেশিন ভাইস মানে হচ্ছে এটা হচ্ছে মিলিং, শেপিং, ড্রিলিং এই ধরনের কোনো মেশিনিং প্রসেস করার সময় যেই ধরনের ভাইসকে ইউজ করা হয় তাকে মেশিন ভাইস বলা হয়। তারপরে আছে ফিক্সড বা প্লেন ভাইস, নর্মাল কন্ডিশনে বা প্যারালালি যদি কোনো কাজ করতে হয়, হেভি ডিউটি ওয়ার্ক করতে হয়, সেইখানে এটা ইউজ করা হয়। পাইপকে হোল্ড করার জন্য পাইপ ভাইস ইউজ করা হয়, আর পিনকে হোল্ড করার জন্য পিন ভাইস ইউজ করা হয়। আমি প্রত্যেকটার একটা করে ছবি দেখাবো, যদি তোমাদের লেখা হয়ে থাকে তাহলে তোমাদের কাছে আরেকটু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আরও কিছু স্পেশাল টাইপের ভাইস আছে, সেগুলো যদি দরকার পড়ে কখনো তখন আমি অ্যাড করে দেবো, আপাতত বলে আর করছি না। হাইড্রোলিক ভাইস, নিউমেটিক ভাইস, সি ক্ল্যাম্প ভাইস, টুল মেকার লিখে দেবো কি, ওগুলো লিখে দিই তোমাদের কাছে থাকবে। হ্যাঁ ছবি তো দেখাবো, চাপ এখানে লিখে দিই স্পেশাল ভাইস। নয়া করছে টুল মেকার ক্ল্যাম্প, দুই হচ্ছে হাইড্রোলিক ভাইস, মানে যেটা হাইড্রোলিক মানে আমি কি বলেছিলাম, কিসে কাজ করে, ফ্লুইড থাকবে, আর নিউমেটিক মানে এয়ার থাকবে। আচ্ছা হয়েছে, এতদূর অবধি হয়েছে, লেখা হয়েছে, তাহলে বলো আমি ছবিগুলো দেখাই এক একটা করে। মানে বেশিরভাগ যেটা সুইভেলের দেখাতে হবে, তবে বুঝতে পারবে না, সুইভেলটা বুঝতে পারবে না। হয়ে গেছে। এই দেখো, দেখতে পেয়েছো নিচে প্রোটেক্টার আছে, তো আমার যতটা দরকার আমি সেভাবে রোটেট করিয়ে নিতে পারবো। আরও দেখলাম কোথায় ডিজিটালও আছে, কিভাবে সেট করা আছে, এইভাবে সেট করা আছে। নিচে প্রোটেক্টার থাকবে, এটারও দেখো নিচে স্কেল বসানো আছে। তো যখন আমাকে রোটেট করাতে হবে সেইখানে আমরা এগুলো ইউজ করি। আচ্ছা ইউনিভার্সালটা দেখাই, ইউনিভার্সাল ভাইস, ইউনিভার্সালগুলো দেখো, এই যে ইউনিভার্সাল মানে এগুলোতে নর্মালও ভাইসের কাজ করবে, তার সাথে সাথে তোমার সুইভেলেরও কাজ করবে। আর কি ধরনের দেখতে চাও বলো, কোনটার ছবিটা? মেশিন ভাইস দেখাই, মেশিন ভাইস এই ধরনের হয়। দেখো এর মাঝখানটা কিন্তু ফাঁকা আছে, মানে আমি যদি এখানে ড্রিল করতে চাই বা মিলিং করতে চাই সেখানে কিন্তু এই ধরনের ভাইস আমরা ইউজ করতে পারবো, মানে কোনো মেশিনিং অপারেশন। এই যে দেখো সহজেই আমি যদি এখানে একটা ড্রিল করতে চাই, এখানে জিনিসটাকে বসাবো, বসিয়ে দেওয়ার পরে লক করব, লক করার পরে আমি সহজেই ড্রিলটাকে এধার ওধার নিয়ে যেতে পারবো। তো এটা হচ্ছে হ্যান্ড ভাইসটা সবাই দেখেছো আশা করি, তবুও একবার দেখিয়ে দিই। এরকম শেখার হয় হ্যান্ড ভাইস, ইঞ্জিনিয়ারিং হ্যান্ড ভাইস এগুলো। আর কি বাকি আছে বলো, কি কোনটা দেখাতে হবে? পিন ভাইস। আচ্ছা পিন ভাইসটা দেখিয়ে দিই। পিনটাকে শুধু কীরকম ধরে রাখবে, এটা একদমই ছোট জিনিস, এটা হচ্ছে দেখো শুধু এই মাথাটা দেখো একদম ছোট্ট, এটা শুধু পিনকে হোল্ড করে থাকতে পারে, একদম ছোট্ট মাথা। স্যার টুল ভাইস,
টুল ভাইসটা আবার কি? টুল ভাইস না টুল মেকার ভাইস ওইটা টুল মেকার ভাইস। সে ড্রিলের মতো থাকে না পিন ভাইসটা। হ্যাঁ, পিন ভাইস যেখানে ড্রিলটা ঢোকানো হয়, এগুলো টুল মেকার ভাইস। এগুলো টুল বানানো হয় এই ভাইসগুলো, মানে হোল্ড করিয়ে। তো মেন কাজ ভাইসের হচ্ছে ধরা, এই ধরনের ভাইস হয়। এবারে তোমাদেরকে তোমাদের যেটা বরাবরের প্রশ্ন, যে স্যার কীরকম প্রশ্ন আসে একটু বলুন। এটা সবচেয়ে ফেমাসটাই তোমাদেরকে দেখানো হলো না, তোমরা জানো বলে, সেটা হচ্ছে বেঞ্চ ভাইস, যেটা তোমরা ইউজ করবে। এইগুলো যেটা প্রথম থেকেই দেখিয়ে আসছি তোমাদেরকে, এগুলো সবে বেঞ্চের সাথে এই ধারটা অ্যাটাচ করা থাকে, আর কিছুই না। বলেছে ফর চিপিং অফ রিভেট অ্যান্ড নাট কাটিং হুইচ টাইপ অফ চিজেল ইজ ইউজড? ফ্ল্যাট চিজেল, ক্রস কাট চিজেল, ডায়মন্ড কাট চিজেল, নান অফ দিস। ফর চিপিং অফ রিভেট অ্যান্ড নাট কাটিং। এক্সট্রা এখানে ফ্ল্যাট এখানে, কেননা এখানে এক্সট্রা কিছুই করা হচ্ছে না। আচ্ছা তারপরে বলেছে হোয়াট ইজ দ্য, তোমাদের 2018-তে প্রশ্ন এসেছিল, হোয়াট ইজ দ্য ইউজ অফ ফ্ল্যাট চিজেল? ফাইলিং, চিপিং, ড্রিলিং না রিমিং? চিপিং। চিপিং। তারপরে বলেছে কোল্ড চিজেল ইজ মেড বাই। তো কোল্ড চিজেল কিসের দ্বারা তৈরি হয়, কোন প্রসেসের দ্বারা? এখানে দেওয়া আছে ড্রয়িং, রোলিং, তারপরে ফোরজিং। তো মনে রাখবে, এটা লিখে নাও, এরকম কিছু কিছু ইনফরমেশান যদি কখনো আসে সেগুলো তোমরা নোট করে নেবে, যে কোল্ড চিজেল তৈরি হয় ফরজিং এর দ্বারা। ফোরজিং হচ্ছে একটা ম্যানুফ্যাকচারিং প্রসেস, তো যার দ্বারা কি তৈরি হয় না কোল্ড চিজেল। সিওএলডি। হ্যাঁ, COLD। আচ্ছা, তারপরে একবার বলুন না, এটা বলুন কি বলুন। কোল্ড চিজেল ইজ মেড বাই ফোরজিং। স্যার আমার মোবাইলে চার্জ নেই। আচ্ছা, শেষ হয়ে গেছে। তুমি শুধু তোমার নাম, রোল নাম্বারটা সবাই গ্রুপে লিখে দেবে, হ্যাঁ, যারা যারা শেষ অবধি আছো। কতজন আছে ক্লাসে? আচ্ছা, দেখছি আজকের ক্লাসটা তো প্রায় শেষ।